প্রস্তুত সংবর্ধনা মঞ্চ, প্রস্তুত বিএনপি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন, দলের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রত্যাবর্তনের অনুষ্ঠান অতীতের সকল আয়োজনের রেকর্ড ভাঙবে বলেও মনে করেন নেতারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে শুধু একজন নেতারই দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। ১৭ বছর পরে মহান নেতা আসতেছেন। যদি তারেক রহমান না আসতো, আমরা ৫০,০০০ বুড়ে পিছিয়ে থাকলে এখন আমরা ১,০০,০০০ বুড়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন একটি প্রেক্ষাপট তৈরি হবে, নতুন রাজনীতি তৈরি হবে, আমাদের তরুণ প্রজন্ম দেখতে পারবে একটি নতুন বাংলাদেশ। শুভেচ্ছা সংবলিত ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা। বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে আপনার, এবং উনি ব্যক্তিগতভাবে উনি চান সাধারণ মানুষের মতোই থাকতে। ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে দেশের জনগণ। অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। দলটির পক্ষ থেকে তারেক রহমানের ওই দিনের কর্মসূচি নিয়েও ধারণা দেওয়া হয়েছে। দেশে পৌঁছানোর পর ৩০০ ফিটে সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এরপর দেখা করবেন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। আমরা জানি আমাদের শত চেষ্টাও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। এছাড়া তারেক রহমানের কয়েকদিনের দলীয় কর্মসূচিও জানান তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫০,০০০ স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই। তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত সংবর্ধনা মঞ্চ। লাখ লাখ কর্মীর উপস্থিতিতে আগামীকাল বক্তব্য রাখবেন তারেক রহমান, যার মাধ্যমে উঠে আসবে আগামী নির্বাচনের দিক নির্দেশনা। এমনটি আশা কর্মীদের। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনায় পূর্বাচলের ৩০০ ফিটে সব প্রস্তুতি প্রায় শেষ। জনসমাগমে অতীতের সব রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি। নিবিড়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সংবর্ধনার প্রস্তুতি বিস্তারিত জানাবেন। আগামীকাল বেলা ১১:৩০টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে পৌঁছাবেন এবং এরপরই তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন এই ৩০০ ফিট এলাকায় এবং এইখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং আমার পেছনে যে মঞ্চটি দেখছেন সেই মঞ্চে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং এখানেই তিনি আসলে দেশে ফেরার পর, অর্থাৎ বলা যায় যে ১৭ বছর পর তিনি দেশের মাটিতে কোনো জনসমাগমের ভেতরে কথা বলবেন সশরীরে দাঁড়িয়ে। আগামীকালকে আসলে জাতি সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবেন এবং এই উপলক্ষে আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু এখন থেকে এই মঞ্চ এবং মঞ্চের চারপাশে কিন্তু তারা আসলে ভিড় করছেন। সেই সাথে জানিয়ে রাখি যে ঢাকার মহানগর বাদেও কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই কয়েক হাজার করে নেতাকর্মী তারা এই ৩০০ ফিট এলাকায় এসেছেন এবং সবাই কিন্তু একটি কথাই বলছেন যে
17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তাদের নেতা তারেক রহমান যখন দেশে ফিরছেন, তখন সামনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। এই সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করে আবারও সরকার গঠন করবে এমন আশাবাদ তারা ব্যক্ত করেছেন। সেই সাথে সবাই কিন্তু আরেকটি কথা বলছে, সেটি হলো তাদের দলের নেতাকে এক নজর দেখা। সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং নেতাকর্মীরা কিন্তু গান পাশাপাশি স্লোগান সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে পুরো এলাকা তারা মাতিয়ে রেখেছেন। তারাও আসলে সে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন, যখন আসলে তারেক রহমান এই মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়বেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আসলে তিনি আছেন। আমরা দেখছি যে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি এখানে এসেছেন এবং মঞ্চের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তিনি পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা সে চিত্র দেখতে পাচ্ছি। পাশাপাশি র্যাবের ডিজি তাকেও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশ ও র্যাব দুই বাহিনী থেকে কিন্তু আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখানে পরিদর্শন করা হচ্ছে এবং আশেপাশের পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। জি নিবিড়, আপনি আছেন সেখানে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো তারেক রহমানকে বরণ করে নেওয়ার সবশেষ প্রস্তুতি সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনে কোনো বিশৃঙ্খলা ও নিরাপত্তার শঙ্কা দেখছেন না গোয়েন্দারা। বিপুল জনসমাগম ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নজরদারি বাড়ানো হয়েছে, বসানো হয়েছে চেকপোস্ট, আর সড়কে ডাইভারশন সহ নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি বলছে সমাবেশ স্থলে কয়েক ধাপে জনসাধারণের প্রবেশের ব্যবস্থা নেওয়া হয়েছে। নাদিয়া শারমিনের প্রতিবেদন। দেড় যুগেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখার আশায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাকে স্বাগত জানাতে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে আসছেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। তাই এই বাঁধভাঙা ভিড়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে। এসএসএফ এর নিরাপত্তা না পেলেও এদিন থাকছে কুইক রেসপন্স টিম, সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড আর পোশাক ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। অন্যদিকে দলের পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ দায়িত্ব পালন করবে। এর নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। এরই মধ্যে রাজধানীতে নিরাপত্তা টহল ও নজরদারি চলছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সমাবেশ স্থলেও চলছে নিরাপত্তা প্রস্তুতি। এদিকে চেকপোস্ট বসেছে বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আর বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে কোনো দর্শনার্থী নয়, ঢুকতে পারবেন শুধুই যাত্রীরা। এলাকাটিতে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লাল, হলুদ আর সাদা জোনে ভাগ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। এ অনুযায়ী সমাবেশ স্থলে ধাপে ধাপে প্রবেশ করতে পারবেন কর্মী ও সমর্থকরা। এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায়, পুরো রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে, বোথ ইউনিফর্মে এবং সাদা পোশাকে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। তারেক রহমানকে নিরাপদে বহনের জন্য কেনা বুলেট প্রুফ গাড়ি এরই মধ্যে এসেছে দেশে। আছে টয়োটা ল্যান্ড ক্রুজারও। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ১ নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নেই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। সাম্প্রতিক নানা ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশের এই কর্মকর্তা অবশ্য এ বৈতরণী উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা সবকিছু মাথায় রেখে আমাদের এই পরিকল্পনাগুলো হাতে নিয়েছি। আশা করি সবকিছু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে। কেউ যদি কোথাও কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে সেটা আমরা অবশ্যই কঠোর হস্তে দমন করব। পুলিশের সেই প্রস্তুতি এবং সক্ষমতা দুটোই রয়েছে। বড়দিনের ছুটি আর সমাবেশ স্থল মূল শহর থেকে দূরে হওয়ায় আপাতত রাজধানীতে তেমন চাপ পড়বে না বলে মনে করছে পুলিশ। তারপরও বিশেষ ট্রাফিক নির্দেশনা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান তার। ডাইভারশন পয়েন্টগুলো থাকবে, সেই ডাইভারশনগুলো মেনে চলার জন্য এবং কোথাও বের হওয়ার আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য। এদিকে পুলিশ বলছে দেশে ফেরার পর তারেক রহমান বিভিন্ন জায়গায় যেতে চাইলে পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা।
এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। ট্রেনে করে ঢাকায় যেতে এরই মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় করেছেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রণবেশ, কত মানুষ, কিরকম মানুষ আসলে ঢাকার উদ্দেশ্যে আসছেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং তারা কি বলছেন জানাবেন? আমি আছি চট্টগ্রাম রেল স্টেশনে। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন প্রাঙ্গণ বিএনপি নেতাকর্মীদের এখানে পদচারণায় মুখরিত। তারা স্লোগান তুলেছেন, তারা বলছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে এখানে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। তারা স্লোগানে পুরো এখানে রেল স্টেশন চত্বর মুখরিত করে রেখেছেন। তারা এখানে খুবই আনন্দ উৎসাহের একটা জোয়ার এখানে সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আসলে ট্রেন যাবে চট্টগ্রাম থেকে রাত 11টার পরে। রাত 11টার পরে এখানে স্পেশাল ট্রেন রয়েছে যেটা 11:40 ছাড়বে। 11:15 এখানে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস আসবে। তার সাথে চট্টগ্রাম থেকে 9টি অতিরিক্ত বগি লাগানো হবে এবং এই 9টি বগি চট্টগ্রাম রেল স্টেশনের বাইরে যেখান থেকে বের হবে আমরা শুনতে পেরেছি সেখানে প্রায় বেশ কয়েক হাজার মানুষ সেখানে গিয়ে অপেক্ষা করছে এই অতিরিক্ত বগিগুলোতে ওঠার জন্য। এর বাইরে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য হয়ে উঠছে চট্টগ্রাম রেল স্টেশন। তারা সবাই স্লোগানে উত্তাল করে তুলেছে চট্টগ্রামের এই রেল স্টেশন চত্বর। আর 11টার আগে পরপর তুমনা নিশিতা স্পেশাল ট্রেন, এর বাইরে এক্সপ্রেস ট্রেন, সব মিলে 4টি ট্রেন যাবে। সেখানেও প্রচুর মানুষের সমাগম হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেশনে প্রচুর মানুষ সমাগম হয়েছে। আমরা এখানে যারা আসছে তাদের একটু মতামত জানতে চাইবো। যারা আসছেন তারা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে এখানে একত্রিত হয়েছেন। তো আমরা একটু নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা থেকে আমরা একটু জানতে চাইবো। একটু যদি আপনারা বলেন যে তারেক জি আসছেন, এটাকে আপনারা আনন্দ সহকারে আমরা অনেক আনন্দিত। ইনশাল্লাহ বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান হবে ইনশাল্লাহ। জনগণ চেয়ে আছে তারেক রহমান কখন দেশে ফিরবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের মানুষ অনেক খুশি। আমরা লাখো লাখো জনতা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যানার নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের যে সফল হোক এরকম, এবং ব্যানার নিয়ে অনেকে এখানে এসছেন। আমি একটু জানতে চাইবো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আপনাকে আমরা দেখতে পেলাম আপনার মাধ্যমে নেতাকর্মীদের উচ্ছ্বাস কালকে সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। প্রথমে পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। নিহতের স্বজনরা জানান সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত। এই ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। সব শেষ জানবো তার কাছ থেকে। মিল্টন, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কি বলছেন এই ঘটনা সম্পর্কে? বুশরা, আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরেই দুর্বৃত্তরা তাদের জনমনে আতঙ্ক তৈরি করবার জন্য ফ্লাইওভার থেকে যে রাজধানীর যে উড়াল সড়কগুলো আছে সেই উড়াল সড়কগুলো থেকে নিচে বোমা হামলার বেশ কিছু ঘটনা ঘটিয়েছে, এবং তারই সর্বশেষ ঘটনাটি আজকে মগবাজারে ঘটেছে। এবং সেটি মর্মান্তিক এই ঘটনা, যেখানে ঘটনায় একজন
একজন যুবক 19 বছরের একজন যুবক সিয়াম তিনি নিহত হয়েছেন। এবং আমরা এখানে কথা বলছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 8:30 দিকে সিয়াম এই জায়গাটিতে অর্থাৎ এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জাতীয় চার্চ পরিষদের সামনের যে রাস্তা জায়গাটি, সেই জায়গায় যে চায়ের দোকানগুলো আছে সেই জায়গায় তিনি চা পান করতে এসেছিলেন বা বৈকালিক নাস্তা করতে এসেছিলেন, এবং তখন তার উপরে ফ্লাইওভার থেকে একটি বোমা ফেলা হয় এবং বোমাটি সরাসরি তার মাথায় আঘাত করে এবং ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এবং এই ঘটনার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন এবং তারা এই জায়গাটি ঘিরে ফেলেছেন, তারপর থেকে জায়গাটি ঘিরে ফেলেছেন এবং সিয়ামকে তারা সিয়ামের মরদেহকে তারা তাদের হেফাজতে নিয়ে গিয়েছেন। আমরা সিয়ামের স্বজনদেরকে দেখছি, তার বাবা মাকে দেখছি, তারাও এসেছেন এবং তারা এখানে তাদের যেই বিলাপ এবং তাদের আর্তনাদে একটি বেশ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে এই হামলাটি হয়েছিল সেই জায়গাটি পুলিশ ঘিরে ফেলেছে এবং সেখানে পুলিশের যে বিশেষজ্ঞ দল তারা কাজ করছেন। এর বাইরে আমরা অসংখ্য উৎসুক মানুষকে দেখছি এবং এই জায়গাটি অর্থাৎ মগবাজার মোড়ের এই জায়গাটি আপনি যদি দেখেন যেখানে এর চারপাশে অনেকগুলো নাটক এবং সিনেমা যারা বানান তাদের অনেকগুলো কার্যালয় আছে এবং মূলত সেই নাটক সিনেমা বানানোর কাজে যারা জড়িত এবং অভিনয়ের সঙ্গে জড়িত তাদের একটি অংশ তারা কিন্তু সন্ধ্যের পরে এই জায়গাটিতে মিলিত হন এবং তারা এখানে আড্ডা দেন। এবং তারা যা আমাদেরকে বলছিলেন যে এর আগেও এখানে এরকম একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরে তারা এখানকার নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেটি করা হয়নি। আপনি যদি আমি যদি আপনাকে দেখাতে পারি যে এইখান পাশে যে মগবাজার যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের একটি লাইটও কিন্তু আসলে জ্বলছে না, কোনো বাতি জ্বলছে না এই ফ্লাইওভারটিতে এবং এইটি প্রায় অন্ধকার এবং যেই জায়গাটিতে বোমা ফেলা হয়েছে সেই জায়গাটিও অন্ধকার। ফলে দুর্বৃত্তরা দ্রুত যাতে শনাক্ত না হয়, যাতে পালিয়ে যেতে পারে সেরকম একটি জায়গা এটি। এবং এই জায়গাটির আশেপাশে কোনো সিসি ক্যামেরাও নেই বলে এখানকার যারা নিয়মিত এখানে আসা যাওয়া করেন তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে পুলিশকে তারা বলেছিলেন নিয়মিত এখানে। মিল্টন, আপনি খবর রাখতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মিল্টন আনোয়ারের সাথে। দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ সময় রাত 8:05 সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত 12:15 তার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বে, আর বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ তিনি দেশের মাটিতে পা রাখবেন। সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, বিএনপির চাওয়া অনুযায়ী সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। এর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। এর মধ্যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের চলমান সংকট সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকে উঠে আসে সংশোধনী বাজেটের বিষয়ও। আলোচনা শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,88,000 কোটি টাকা, আর ঘাটতির পরিমাণ 2 লাখ কোটি টাকা। 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান প্রেস সেক্রেটারি। কোনো পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ রাখা যাবে না এমন বিধান রেখে চূড়ান্ত অনুমোদন হয়েছে টেলিকমিউনিকেশন অধ্যাদেশের। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে। তবে এসব ছাপিয়ে প্রশ্নে উঠে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি। প্রেস সেক্রেটারি জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানায় সরকার। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে
লুক আফটার করা হচ্ছে। জানান শহীদ ওসমান হাদি ভালুকার দীপচন্দ্র দাসের হত্যা মামলার আপডেটও তুলে ধরেন গণমাধ্যমে হামলা মামলার তথ্য। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। দর্শক, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নাটোর থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন রেল স্টেশনে? বিএনপি নেতাকর্মীরা আসলে কিরকম মানুষ ঢাকায় উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমাদের জানাবেন। আসলে ঢাকাতে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে এবং কালকেও নাটোরের বেশ কিছু নেতাকর্মী কিন্তু রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই এই নাটোর রেল স্টেশনের নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে এবং এখান থেকে কিন্তু যে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে সেই ট্রেনটিও এসে এই মুহূর্তে এই নাটোর রেল স্টেশনে দাঁড়ালো এবং এই পুরো ট্রেন কিন্তু স্পেশাল ট্রেন। এই ট্রেনে করে নাটোর সহ ঈশ্বরদী এই অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন ঢাকাতে এবং বিপুল পরিমাণের নেতাকর্মীরা যারা ঢাকায় যাবেন তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা একই সাথে এখানে দেখতে পাচ্ছি যে সংবাদকর্মীরাও আছেন। আমরা একটু জানবো, জেলা বিএনপির নেতারা আছেন, তাদের কাছে একটু শুনবো যে একটু যদি বলেন কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের আজকের এই ঢাকামুখী তাকে স্বাগত জানানোর জন্য আমরা এখান থেকে তাকে স্বাগত জানাবো। আজকে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসছে না, লন্ডন থেকে গণতন্ত্র ফিরে আসছে। লন্ডন থেকে দেশে থেকে হাজার হাজার বিলিয়ন ডলার আরেকজনের কাছে আজকে চলে গেছে। তার পুনরুদ্ধারের জন্য লন্ডন থেকে জনাব তারেক রহমান আসছে। আর তারেক রহমান শুধু বিএনপির সম্পদ নয়, তারেক রহমান এদেশের সম্পদ। তারেক রহমান জিয়া পরিবার হচ্ছে এদেশের একটি আস্থার জায়গা। ধন্যবাদ। লোকজন যাচ্ছে, আপনারা আমাদের মোটামুটি ইতিপূর্বে হাজার হাজার লোক অলরেডি আমাদের কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশে অলরেডি চলে গেছে। আমরা আজকে প্রায় মোটামুটি 7,000 লোক থেকে 10,000 লোক পর্যন্ত এখানে আমরা ট্রেনে যাবো আজকে। এবার বিএনপি নির্বাচনী চমক। এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ এবং এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের প্রার্থীও করা হয়েছে। আর ঢাকা 12-তে লড়বেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আর নূরের গণ অধিকারকে ছাড়া হয়েছে 2টি আসন। মির্জা ফখরুল বলেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ বিদ্রোহী হলে দল ব্যবস্থা নেবে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। 2006 সালে কর্নেল অলিসহ বিএনপির অন্তত 20 জন সাবেক এমপি মিলে গঠন করেন এলডিপি। ওই সময়ে বেশ আলোড়ন তোলে দলটি। সেই দলেরই মহাসচিব ফিরে এলেন বিএনপিতে। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এছাড়া এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দিয়েছেন বিএনপিতে। এই দুজনকে প্রার্থীও করেছে দলটি। ববি হাজ্জাজ ঢাকা 13 আর কুমিল্লা 7 থেকে লড়বেন রেদওয়ান আহমেদ। এলডিপি থেকে ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। আমি বিএনপির সাথে মিলেই আমার 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এদিকে শরিকদের জন্য আরো 8 আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মধ্যে ঢাকা 12 থেকে লড়বেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। এখানে আগে সাইফুল ইসলাম নীরবকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া 2 আর গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে ছাড় দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ, আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন।
আপাতত 2 আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকে। নূরকে পটুয়াখালী 3 আর ঝিনাইদহ 4-এ ছাড় দেওয়া হয়েছে রাশেদ খানকে। ঝিনাইদহ 4, মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার। মির্জা ফখরুলের হুঁশিয়ারি, তাদের দলের কেউ বিদ্রোহী হলে ব্যবস্থা নেওয়া হবে। শরীফদের যে আসনগুলো দেওয়া হয়েছে এসব আসনে যদি আপনাদের দলের কোনো নেতা কর্মী অংশ সেক্ষেত্রে কি ব্যবস্থা? দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বিএনপি থেকে আরও আসন ছাড় পেয়েছে এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ ও ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ, আর একটি দেয়া হয়েছে কাজী জাফরের জাতীয় পার্টিকে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।